ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই, থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে, মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এই বিষয়টা দেখি। ধানমন্ডিতে রাস্তায় পাওয়া 2 কোটি টাকা দামের গাড়িটি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার জন্য আমি বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশ থেকে চিরতরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূসের সাথে সাথে বাংলাদেশের শেখ হাসিনাকে এনে ফাঁসি দেওয়ার হুকুম দিয়েছে ডক্টর ইউনূস। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জিনিসগুলো কেমন চোখে দেখেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এখানে শেষ নয় প্রিয় দর্শক বন্ধুরা, ঢাকার শহরে ট্রাফিকের জ্যাম, এটা কিন্তু কোনো ভালো দিক নয়। শেখ হাসিনাকে তাহলে দিল্লিতে বসে এগুলো কলকাঠি নাড়ছে? প্রিয় দর্শক বন্ধুরা, সব কিছু বিস্তারিতর মাধ্যমে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে দেখতে পারবেন শেখ হাসিনার সাথে কিন্তু রাশিয়ার পুতিনের ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে। সেই সাথে রাশিয়ার পুতিন কেমন তথ্য দিল, তাহলে কি শেখ হাসিনার জন্য এই তথ্যগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো? সম্পূর্ণ ভিডিওটি দেখলে সব কিছু বুঝতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বেশি থেকে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক বিষয়ে বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। দর্শক, আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান এবং তার ফলে আওয়ামী লীগের যে পতন, শেখ হাসিনার পতন, সব মিলিয়ে এটি কিন্তু একটা গণহত্যার শামিল এবং এর খেসারত শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে দিতে হবে। এবং ঠিকই তাই, আজকে যেই কারণে জামাত শিবিরের নিবন্ধন বাতিল করা হয়েছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক সেই ঘটনা এবং একেবারে জ্বলন্ত ঘটনা, যেটা সারা বাংলাদেশের মানুষ এখন সাক্ষী, যে গণহত্যা সংঘটিত হয়েছে। ইতিমধ্যে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা পর্যন্ত স্বীকার করেছে 650-র উপরে হত্যা হয়েছে। এটা হলো প্রাথমিক রিপোর্ট এবং প্রতিদিনই কিন্তু মারা যাচ্ছে। ফলে অনেকেই শঙ্কা করছেন যে এই মৃত্যু 1000 ছাড়িয়ে যাবে। ফলে এটা এক ধরনের গণহত্যা এবং বাংলাদেশের আগে স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গটা বাদ দিলে বাংলাদেশের আগের পর্বে পাকিস্তান আমলে এবং বাংলাদেশ আমলে এত বড় গণহত্যা কখনো সংঘটিত হয়নি, যেটা প্রফেসর ইউনূস কূটনীতিকদের বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এক আন্দোলনে এত ছাত্রের আত্মহত্যের ইতিহাস পাওয়া যায় না। সত্যি তাই। এবং তার দায় কিন্তু এখন বহন করতে হচ্ছে আওয়ামী লীগকে এবং তাদের দল আওয়ামী লীগ নাম হিসাবে তার নিষিদ্ধ হচ্ছে, দল হিসেবে নিষিদ্ধ হচ্ছে এবং তাদের যে নিবন্ধন, নির্বাচন কমিশনে যে নির্বাচন করার যে নিবন্ধন, সেই নিবন্ধন বাতিল চেয়ে এখন রিট করা হচ্ছে। দর্শক, এই যে আইনি মোকাবেলায় আইনের প্রসঙ্গটা যাই হোক না কেন, সেটা আদালতের উপরেই আমরা না হয় ছেড়ে দিলাম, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা, এই গণহত্যার দায় দায়িত্ব কি অস্বীকার করতে পারবে আওয়ামী লীগ? বলতে পারবে যে না, এটা তারা দায়ী না, এটা বিএনপি জামাত দায়ী? কোনোভাবেই পারবে না। শেখ হাসিনা নিজে কিভাবে নির্দেশ দিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে অনেক মুলামুলি যে করেছেন, সেটাও গণমাধ্যমে এসছে, যে শেষ মুহূর্ত পর্যন্ত সোমবার সকালে তিনি গণভবন ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন যে সেনাবাহিনী বড় ধরনের একটি ডিজাস্টার করবে এই আন্দোলন মোকাবেলার ক্ষেত্রে এবং কঠিন হাতে এটি মোকাবেলা করা হবে। এবং এই ব্যাপারে আজকে প্রকাশ পেয়েছে যে 19 তারিখে যে 14 দলীয় জোটের মিটিং ছিল, সেই মিটিংয়েই সিদ্ধান্ত হয় সেনা মোতায়েন এবং সান্ধ্য আইন জারি করা। তার মানে হার্ড লাইনে যেতে যেতে শেষ পর্যন্ত রক্ষা যে সেনাবাহিনী গুলি চালায়নি বা কামান দিয়ে কোনো গোলাবর্ষণ করেনি, যদি তাই হতো আন্দোলন দমনের জন্য, তাহলে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন একটি হত্যাকাণ্ড সংঘটিত হতো। কিন্তু যে পর্যন্ত, তার আগ পর্যন্ত যে ঘটনা ঘটেছে, তার ফলে এত হতাহত, এই মৃত্যুর ভারী বহন করা সম্ভব হচ্ছে না এবং এটাকে এখন সারা বিশ্বে মানুষ এটা গণহত্যা হিসেবেই আখ্যায়িত করছে। বাংলাদেশের প্রতিটাই দল, সংগঠন সবাই এক বাক্যে স্বীকার করছে যে এটি একটি গণহত্যা এবং এই গণহত্যার দায়ে অলরেডি বিচারের কাজ শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে। শেখ হাসিনা সহ 10 জনকে প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে এবং প্রতিদিনই ইতিমধ্যে প্রায় 10-12টা মামলা হয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার
দায়ে এবং বিভিন্ন ব্যক্তির স্বজনরা, বাবা মা, তারা মামলা করছেন একটার পর একটা। আবু সাইদের পরিবার মামলা করেছে এবং বিভিন্ন সারা দেশে কিন্তু মামলা হচ্ছে। তো এত মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা, তার তদন্ত শুরু হওয়া এবং চলতি সপ্তাহে জানা গেছে যে সপ্তাহখানেকের মধ্যে জাতিসংঘের তদন্ত দল আসবে, তারাও কার্যক্রম শুরু হবে। তো ফলে এর পাশাপাশি এখন হাইকোর্টে যে রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে নিশ্চয়ই যে রিট নিষ্পত্তির জন্য সেখানে আলোচনা হবে। সেই আলোচনায় কারোর মনে কি কোনো সন্দেহ আছে যে এটি গণহত্যা বলবে না এমন কোনো প্রমাণ আছে, এবং এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে যে এইটি সংগঠিত হয়েছে এই ব্যাপারে কোনো রকম দ্বিধা নেই। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আর সমস্ত অন্য কোনো কার্যক্রম বাদ দিলাম, গত 15 বছরের ঘটনা বলি, কিন্তু সর্বশেষ যে ছাত্র জনতার উপর যে গুলিবর্ষণ এবং তার ফলে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এটাই যথেষ্ট একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার জন্য। এখন কিন্তু সেই অবস্থায় চলে আসলো। শেখ হাসিনা এমন একটি শাসন ব্যবস্থা উপহার দিল যে এই শাসন ব্যবস্থায় শুধুমাত্র আওয়ামী লীগ এবং তিনি আজীবন ক্ষমতায় থাকবে, আর কোনো শক্তি ক্ষমতায় আসতে পারবে না। এবং ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করা, যেটা প্রফেসর ইউনূসও কালকে কুটিদেরকে বলেছেন যে ক্ষমতায় থাকার স্বার্থে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং রাষ্ট্রের সমস্ত বাহিনীকে নিযুক্ত করেছে। বিজিবি, যেখানে যার কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, সেই বিজিবিকে টেনে আনা হয়েছে ছাত্র দমনের জন্য। র্যাবকে আনা হয়েছে, র্যাবের নির্বিচার গুলিবর্ষণ, পুলিশের গুলিবর্ষণ। বাকি ছিল সেনাবাহিনী। সেনাবাহিনী কেবলমাত্র মানে ব্যাকফায়ার করে, অর্থাৎ তারা পিছু টান দেয় যে না এই হত্যাকাণ্ডের। এই যে সংখ্যালঘুর ঘাট ধরে আর নারীর ঘাট ধরে চাও, তো এইগুলারে আগে সাইজ করে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখে নেই, ধানমন্ডি 32 নম্বরের 2 পাশে ব্যারিকেডকে দিছে সেনাবাহিনী নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? সিদ্ধান্তটা কার? মানে আমার জানা দরকার আর কি, কুরকুরানিটা কার? সুপুর নাকি উপদেষ্টার? 32 নম্বরকে প্রোটেকশন দেওয়া যাবে না, সোজা হিসাব। 32 নম্বরের সাথে আমাদের সকল বোঝাপড়া শেষ হয় নাই। যে ব্যারিকেড বসাইছেন সেটা সরান। ভালো করে কইতেছি, ব্যারিকেড না সরাইলে কিন্তু মহাবিপদে পড়বেন। লাঠিগুলি টিয়ার গ্যাস দিয়ে বিপদ ঠেকাইতে পারবেন না। কি বিপদে পড়বেন ভিডিওর শেষে কমুনি। ধানমন্ডি 32 নম্বরের সাথে আমাদের হিসাব আছে। ওই বিল্ডিং এর প্রত্যেকটা ইট জনগণ খুলে নেবে, তারপরে ওই বিল্ডিং এর মুক্তি। জনগণের সাথে ফয়সালা শেষ। অনেকে কইতেছেন মুজিবের কি কোনোই ভূমিকা নাই? থাকবে না কেন? হাসিনার মতো একটা রাক্ষসী জন্ম দিছে। মানুষের ঔরসে রাক্ষসী জন্মানোর তো কোনো উদাহরণ নাই আগে, তাই না? আর মুজিব কি করেছে? স্বাধীনতার নেতা ছিল। আজ এই বিষয়টা দেখি। তো মুজিবের যদি স্বাধীনতার জন্য অবদান থাকে তো জিন্নাহ সাহেবেরও আছে না? আছে তো। তিনি না থাকলে কি আমরা এই মানচিত্র পাইতাম? বাংলাদেশের এই মানচিত্রটা কার দেওয়া? এটা তো জিন্নাহ সাহেবের দেওয়া। তো জিন্নাহ সাহেবকে আমরা এখন সালাম ঠুকি নাকি? হ্যাঁ, কি মানবেন? আজ আর একটা উদাহরণ দিই ইতিহাস থেকে। মুসলিম লীগ আমাদের জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল। আমাদের যুগ যুগের এই যে তিতুমির যে লড়াই করলো, হাজী শরীয়তুল্লাহ লড়াই করলো, এই যে নুরুদ্দিন লড়াই করলো, এই কার জন্য? জমিদারি উচ্ছেদের জন্য। তো এই জমিদারি উচ্ছেদ আন্দোলনের নেতৃত্ব দিল কে? মুসলিম লীগ। তো জমিদারি প্রথা উচ্ছেদ করলো কে? আমাদের প্রথম রাষ্ট্র পাকিস্তান উপহার দিল কে? মুসলিম লীগ। তো আমাদের পূর্ববঙ্গের সব রাজনৈতিক নেতা করতো মুসলিম লীগ। মৌলানা ভাসানী বলেন, শেখ মুজিব বলেন, শেরে বাংলা বলেন, সবাই কে না? এই মুসলিম লীগ তারপরে ক্ষমতায় যায়, জনগণের বিরুদ্ধে দ্বারা মুসলিম লীগ নিশ্চিহ্ন হয়ে যায় নাই? আমরা এখন মুসলিম লীগের নামে জয়ধ্বনি দেই, জয়গান করি, মুসলিম লীগের নামে করি না? এত গৌরবজনক অর্জন থাকা সত্ত্বেও কেন করি না? তাইলে ওটার জবাব দেন আগে। আচ্ছা, আর একটা এক্সাম্পল দেই ইতিহাস থেকে। বাংলায় বর্গী রাষ্ট্র জানেন তো? ওই যে খোকা ঘুমালো পাড়া জুলালো, বর্গী এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবো কিসে? 1741 সাল থেকে মারাঠারা বাংলা আক্রমণ করে লুটতরাজ, ধর্ষণ, কি নাকি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে। পরবর্তী দীর্ঘ 10 বছর ধরে মারাঠাদের এই আক্রমণ চলতে থাকে। এটাই হইতেছে সেই বর্গী, যাদের কথা আমি বলছি আগের এপিসোডে। সে অংশটা দেখান এডিটর সাহেব, গঙ্গারামের কবিতা সহ। সবাই পালাই গেছে বর্গী আসার খবরে। তারপরে গঙ্গারাম লিখতেছে, এই মতে সব লোক পলাইয়া যাইতে আতঙ্কিতে বর্গী গেরিল আইসার সাথে। মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা, সোনা রূপা লুটে নেও আর সব সারা। কারু হাত কাটে, কারু নাক কান, একই সতে কারু বধে পড়ান। মোহিনী স্ত্রীলোক বান্ধি ধৈরা লইয়া যায়, অঙ্গুঠে দড়ি বান্ধি দেয় তার গলায়। একজনে সারে তারে আরেকজন ধরে, রমণের ভারে তাই শব্দ ফারে। আকাশ বাতাস কান্দে, কান্দিছে পাষাণ, রাখো কৃষ্ট কালী আল্লাহ ভগবান। কি বুঝলেন? শুধু সম্পদ লুইটা মাইরা কাইতেই যাইতো না, নারীদেরকে নিদারুণ অসম্মান করতো। এই ইতিহাস আপনাকে কেউ বলছে? বলেনি, বলবেও না। শুধু শুনবেন 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পাইছি। জানেন এর আগে কোনো আমাদের ইতিহাস নাই। এই যে বর্গীদের অত্যাচার, এই যে বর্গীদের আক্রমণ, এই যে বর্গীদের নিপীড়ন, এটা বর্গীদেরকে কে পরাজিত করছিল জানেন? কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে নিজ বিক্রমে? কে? কোন সেই বীর জানেন? জানেন না? না, নাম বললে অবাক হবেন। সেই মুক্তিদাতার নাম আমরা জানি, কিন্তু তার এই অবদানের কথা আমরা কখনো বলি না, বলবো না। কেন বলবো না? কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল, বর্গীদের পরাজিত করছিল, সমূলে নির্বংশ করছিল, তার নাম হচ্ছে মীর জাফর আলী খাঁ। হ্যাঁ, সেই মীর জাফর। ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গা নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের সর্বোচ্চ চুরি আমরা ধরতে পারি যে প্রতিবেদনটা গ্লোবাল যে মানে ফার্মস নামক একটা প্রতিষ্ঠান, তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে বাংলাদেশের সর্ববৃহৎ যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর প্রকল্প, সেই রূপপুর প্রকল্পে প্রায় $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আমিও নিউজটা করেছি। সেখানে কিভাবে
সজীবজের জয় এবং টিউলিপের মধ্যস্থতায় কিভাবে টাকা পয়সা মালয়েশিয়া থেকে পাচার হয়েছে এ টু জেড তারা কিন্তু একটা ফিরিস্তি দিয়েছে। যারা আমার আগের ভিডিও দেখেন না দেখে নেবেন। এখন এই প্রতিবেদনটা যেহেতু একটা প্রাইভেট ফার্মের প্রতিবেদন, তো সেই প্রতিবেদনটাকে কাউন্টার করে বসছে কে? রাশিয়া। সেখানে দেখানো হয়েছে যে এই প্রতিষ্ঠানটা যেটা আছে আপনার রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটেম, তাদেরকে এখানে অভিযুক্ত করা হয়েছে যে তারা এই $500 কোটি অনৈতিকভাবে লেনদেন করেছে শেখ পরিবারের সাথে, যেটা দিয়া এখানে কাজ করার সুবিধা হয়েছে। এখন এই বিপুল পরিমাণ টাকা আত্মসাতের সাহায্যকারী হিসাবে যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় মানে পুতিনেরই প্রতিষ্ঠান, যেহেতু তিনি দেশের প্রেসিডেন্ট, রোসাটমের নাম উঠে এসেছে, সেই ঘটনায় রিয়াকশন দিয়েছে রাশিয়া। প্রতিষ্ঠানটি বলছে, মানে রাশিয়ার সরকার বলছে টাকা আত্মসাতের এই ঘটনাটি আপনার মানে কি বলা যায়, এটা কাল্পনিক অথবা গুজব। আজকে এক বার্তায় তারা এই তথ্য জানিয়ে বলছে, গণমাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক আর্থিক লেনদেন সংক্রান্ত প্রচারিত উস্কানিমূলক সংবাদ প্রত্যাখ্যান করেছে রোসাটম তার সব প্রকল্পে উন্মুক্ত কর্মপন্থা, দুর্নীতি প্রতিরোধ নীতি এবং ক্রয় পদ্ধতিতে স্বচ্ছতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ব্যবসা প্রক্রিয়ায় উন্মুক্ততা বাহ্যিক নিরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে নিশ্চিত করা হয়ে থাকে। রোসাটম তার নিজস্ব সুনাম এবং স্বার্থ রক্ষায় আদালতের শরণাপন্ন হতেও প্রস্তুত। আমরা গণমাধ্যমে প্রচারিত অসত্য তথ্যগুলোর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিকে কলঙ্কিত করার একটি প্রয়াস হিসাবে বিবেচনা করছি। এই প্রকল্পটি বাংলাদেশের জনগণের বিদ্যুৎ ঘাটতির সমস্যার সমাধান এবং জনগণের কল্যাণের স্বার্থে বাস্তবায়িত হচ্ছে। মানে তারা বলছে যে বিষয়টা নিয়ে তারা আদালতে যাবে। গ্লোবাল ফার্মস নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিবেদনটা করেছে, যেটা নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপাড়, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা আদালতে শরণাপন্ন হবে। কারণ এখানে শুধু শেখ হাসিনা কানেক্টেড ইস্যু না, যেহেতু রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, পুতিনেরই প্রতিষ্ঠান এটা, যেহেতু তিনি প্রেসিডেন্ট, সো সেই ক্ষেত্রে এটা রাশিয়ার সরকারের ভাবমূর্তি। পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের আসা নানান ধরনের প্রকল্প চালান, শুধুমাত্র বাংলাদেশে না। তো সেই প্রকল্পগুলোর ক্ষেত্রেও ওই দেশের জনগণের মধ্যে একটা শঙ্কা তৈরি হবে যে তারা এখানে দুর্নীতি অবলম্বন করে, আর ওই দেশের মধ্যে তাদের এই প্রতিষ্ঠানগুলো ঢুকতে গেলে সামনে এই প্রতিবেদনটার কারণে তাদের ব্যবসায় কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হবে। সেটার ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, রাশিয়া তাদের জায়গা থেকে শক্ত অবস্থান প্রকাশ করছে। তবে ডক্টর ইউনূসের সরকারের সাথে রাশিয়ার সম্পর্কটা কেমন? ভারতের মতন কি ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত যেভাবে সাপোর্ট করছে বা আশ্রয় দিয়ে রেখেছে, মানে কূটনৈতিক সিদ্ধান্তগুলোর বাইরে গিয়েও, তো রাশিয়া আসলে বাংলাদেশের সাথে এই মুহূর্তে সম্পর্কটা কেমন? এই ব্যাপারে কিন্তু রাশিয়ার বক্তব্য আলাদা। পুতিনের সরকারের বক্তব্য বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটা তাদের রাষ্ট্রীয় ইস্যু, দেশের জনগণের ইস্যু, এই ব্যাপারে রাশিয়ার কোনো কনসার্ন নাই। আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর রাশিয়া কিন্তু তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা আগের সিস্টেমে তাদের যে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে বা কূটনৈতিক সম্পর্ককে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। কারণ 1971 থেকে রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, পাশে থাকবে। সরকারের পালাবদল হবে, ক্ষমতায় একজন আসবে যাবে, বাট রাশিয়ার সম্পর্ক হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যিনি সরকারে যখন যে থাকবে তাদের সাথেই সম্পর্ক। তো এখন দেখা যাক রাশিয়া তাদের এই জায়গা থেকে কি ভূমিকা নিচ্ছে। তবে রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য বা টিউলিপের জন্য, সজীবজের জয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। সোজা কথা এটা আমরা ধরতে পারি, নিজের ইমেজ রক্ষার্থে হোক, রাষ্ট্রের ইমেজ রক্ষার্থে হোক, তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে। এটা কারণ দুর্নীতির এত বড় গল্পে পুরো বাংলাদেশ অবাক, আমি নিজেও অবাক। এগুলো ভাবা যায় না, এগুলো মানারও সুযোগ নেই। তবে এখন এটা আইনি একটা পদক্ষেপের দিকে যাচ্ছে, সময় বলে দেবে। ভালো থাকবে। ঢাকায় তীব্র ট্রাফিক জ্যাম নিশ্চয়ই আমরা খেয়াল করছি। আমরা যারা বেরোচ্ছি বিশেষ করে বিকেল বা সন্ধ্যার দিকে, সেটা ভুক্তভোগী হচ্ছি। গতকাল আমি আজও কিছুক্ষণ আগেই বাসায় ফিরলাম এবং ফেরার সময় তীব্র জ্যাম ফেস করে এসেছি। গতকালও আমি একটা টিভি চ্যানেলে যাচ্ছিলাম, ধানমন্ডি ল্যাবেইড এলাকা থেকে যমুনা টেলিভিশন, এটা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। 7টার কিছু আগে আমি রওনা হয়েছি, 9টায় শো, আমাকে পৌঁছতে হয়েছে 9:30 প্রায়, মানে অনুষ্ঠানের অর্ধেক চলে গেছে। ঠায় দাঁড়িয়েছিলাম বিভিন্ন জায়গায়। এই জ্যাম নিয়ে কারো কারো মধ্যে কিছুটা ষড়যন্ত্র তত্ত্ব কাজ করছে, এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় না। আমার মনে হয় এটা নিয়ে কয়েকটা কথা একটু বলা দরকার। প্রথম কথাটা হচ্ছে, এই জ্যাম হওয়া কি খুব স্বাভাবিক? আমরা খেয়াল করব, গতকালই শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, সব শিক্ষা প্রতিষ্ঠান। তার মানে এর আগ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল না। ইনফ্যাক্ট জ্যাম তারও আগে থেকেই হচ্ছিল। রবিবার যখন শিক্ষা প্রতিষ্ঠান খুললো, আমরা ধরে নিতে পারি ঢাকার বহু শিক্ষার্থী যারা আন্ডারগ্রেড এবং পোস্ট গ্রেড লেভেলে পড়ে, ভার্সিটি লেভেলে পড়ে, তারা অনেকেই এখনো ঢাকায় এসে পৌঁছয়নি। এরকম সংখ্যা কিন্তু ঢাকায় শিক্ষার্থীর সংখ্যা প্রচুর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং যে কলেজগুলো আছে সেগুলোতে। তো এখনও ঢাকার অনেক মানুষ ঢাকায় এসে পৌঁছয়নি, কিন্তু তার মধ্যেই এই তীব্র জ্যামে আমরা পড়ছি। কেন? আমরা জানি পুলিশ পালিয়ে গিয়েছিল। পুলিশের এই পালিয়ে যাওয়া এবং পুলিশের ভবিষ্যৎ শিক্ষা নিয়ে হয়তো কিছু কথা আলাদাভাবে বলবো, কিন্তু আস্তে আস্তে তারা ফিরে আসতে শুরু করেছেন। মাঠে ট্রাফিক পুলিশ, মানে রাস্তায় ট্রাফিক পুলিশ আমরা দেখতে পাচ্ছি। এই ট্রাফিক পুলিশ রাস্তায় আছেন, তারা কি ঠিকঠাক দায়িত্ব পালন করছেন? এই প্রশ্ন অনেকেই করছেন। আমার কাছেও এই প্রশ্নগুলোকে ভ্যালিড মনে হয়। এর আগে শিক্ষার্থীরা যখন মাঠে ছিলেন, রাস্তায় ছিলেন, যখন ট্রাফিক পুলিশ ছিল না, তারা তাদের সাধ্যের অতিরিক্ত চেষ্টা করেছেন। সারা দিন এমনকি রাতেও তারা
সর্বোচ্চ চেষ্টা করেছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যেটা হয় এটা আসলে এক ধরনের বোঝাবুঝির ব্যাপার আছে, এর মধ্যে কিছু টেকনিক্যাল ব্যাপার আছে যেটা আসলে বয়সের জন্য শুধু না, যে কোনো বয়সের মানুষকে যদি আপনি দাঁড় করিয়ে দেন যার এই ট্রাফিক সিস্টেম সম্পর্কে স্পষ্টভাবে ধারণা নেই, তার জন্য এটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। ফলে কোনো কোনো ক্ষেত্রে তাদের কিছু সমস্যা হচ্ছিল, কিন্তু তারপরও সংকট এই পর্যায়ে যায়নি এখন আমি যেরকম সংকট দেখতে পাচ্ছি। আলাপটা এই কারণেই যে পুলিশ বাহিনীতে দীর্ঘ সময় থেকে একেবারে দলীয় লোকজনকে ঢোকানো হয়েছে এবং এখনও বিগত মাফিয়া সরকারের প্রচুর অসংখ্য লোকজন রয়েও গেছে। এবং একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের একটা সরকারের যখন পতন হয় তখন জনগণ বা দেশের 95 বা আরও বেশি % মানুষ লাভবান হলেও সাম পার্সেন্টেজ অফ মানুষের ক্ষতি হয়েছে। পুলিশ তাদের একজন, যারা এইরকম একটা মাফিয়া সরকারের অধীনে একটা ছোট মাফিয়াতে পরিণত হয়ে প্রত্যেকটা লেভেলে এসে তার মতো করে অনেক কিছু করতে পেরেছে, অনেক কামাতেও পেরেছে। সুতরাং সেই পরিস্থিতি যখন থাকছে না, তার জন্য এরকম একটা সুশাসন দেবে সংকল্প করা, চেষ্টা করা একটা সরকার তার ভালো লাগার কথা না। সুতরাং এই অভিযোগ আছে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখছি ঢাকায় বিভিন্ন সময় নানা রকম দাবি টাবি দিয়ে ঘেরাও, রাস্তা বন্ধ, এগুলো শুরু হয়ে গেছে। শেখ হাসিনার সময়ে চাকরি পেয়েছে, তারা এখন স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন জায়গায় নামছেন। এর মধ্যে ডক্টর ইউনুস গতকাল বা পরশু ডিপ্লোম্যাটদেরকে যখন ব্রিফ করতে যাচ্ছিলেন সেখানে গিয়ে হাজির হয়ে তাকে আটকে রাখা হয়েছিল, প্রায় 2 ঘন্টা দেরিতে সেই ব্রিফিংটা হয়েছিল। এরকম আরও নানান গ্রুপ নামছে, যারা চাকরি হয়েছিল শেখ হাসিনার আমলে তখন তাদের চাকরি স্থায়ীকরণ করা হয়নি, এরকম আরও কয়েকটা গ্রুপ চাকরি স্থায়ীকরণের জন্য নেমেছে। কিছুদিন আগে আমরা দেখব যে আনসারও সম্ভবত এরকম করেছে। আরও বিভিন্ন সময় বিভিন্ন জন মাঠে নামছে, যারা তাদের শেখ হাসিনা সরকারের কাছে কিছুই চায়নি, তারা এখন চাইছে। আমি তাদের দাবি দাওয়া নিয়ে সমস্যা দেখছি না। একটা রাষ্ট্রের কাছে প্রত্যেকটা নাগরিক যদি মনে করে তার ন্যায্য দাবি আছে, সে সেই ন্যায্য দাবি প্লেস করবে। কিন্তু আমাদের সময়টা এই মুহূর্তে এই রকম যে আসলে এখানে নানা রকমভাবে এই নতুন সরকার, অন্তর্বর্তী সরকারকে বাধা দেওয়ার চেষ্টা আছে, তাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা আছে। আওয়ামী লীগ তো আছেই, তার চক্রান্ত চলছে। ভারত ক্রমাগত এখনও যেরকম আচরণ বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে করছে, এর মধ্যে কোনো রাগঢাক নেই যে তারা বাংলাদেশের এটাকে স্বীকৃতি দেয় না এবং তারা যে কোনোভাবেই সম্ভব ঝামেলা তৈরি করতে পারে। সুতরাং ট্রাফিক পুলিশ যে ধরনের দায়িত্ব পালন করছে, ঢাকা ট্রাফিকে যে লেভেলে কনজেশন হচ্ছে, জ্যাম হচ্ছে, মনে করার খুবই ভ্যালিড কারণ আছে। ঢাকাকে এরকমভাবে অচল করে দেওয়া গেলে মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করা যাবে। সে তো সন্তোষে অনেক কিছু হয়ে যাবে তা বলছি না, কিন্তু যেটা হয় যখন একটা নতুন সরকার আসে, সেই সরকারটার কাছে মানুষের এক্সপেকটেশনের মাত্রাও অনেক উঁচু থাকে, লেভেল অনেক হাই থাকে। ফলে এই লেভেলটা এত উঁচুতে সেটা যদি কিছুটা এদিক সেদিকও হয় বা অনেকটা হয়, সেটা মানুষকে অসন্তুষ্ট করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ব্যাপারটা খুব সিরিয়াসলি খেয়াল করা দরকার আছে এবং আমি আশা করব পুলিশ বাহিনীর যে দীর্ঘ সময়ের বিভৎস ভয়ঙ্কর পাপ ছিল তা থেকে তারা শিখবেন, একই ভুল তারা বারবার করবেন না, আমি তাদের দিক থেকে চাই। সুতরাং তারা কাজ শুরু করেছেন, তাদের পক্ষে দাঁড়িয়ে আমি আলাদাভাবে ভিডিও করেছি। তাদের উপরে যখন হামলা হচ্ছিল আমি তাদের প্রতি সহানুভূতি রাখি। স্বাধীন দেশ, সেটা আওয়ামী লীগের পরাধীন দেশ না। এর মতো করে তারা যদি তাদের কাজ করতে পারেন সেভাবেই করতে হবে। আমরা সব কিছু খেয়াল করব এবং আমি এটা বিশ্বাস করি যে সরকার ওই ব্যাপারে ওয়াকিবহাল আছে এবং তারা খুঁজে দেখার চেষ্টা করছেন এর মধ্যে কোনো পরিকল্পিত স্যাবোটাজ ধরনের কিছু আছে কিনা, থাকলে খুব দ্রুত সেটার ব্যবস্থা নেওয়া উচিত। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।